এদিকে সংসদ অধিবেশনে আবারও উত্তেজনা। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মুখোশ খুলে দিল গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন মাদক কারবারির সাথে সরাসরি জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবার রেগে গিয়ে মেজাজ হারালেন সালাউদ্দিন। মন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, এমন সংসদই কিন্তু আমরা চেয়েছিলাম, যেখানে বিরোধী দল নাই, স্বয়ং নিজের দলের লোকরা নিজের দলকেই পচাবে। হ্যাঁ দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে এমনভাবে ধুলাই দিয়েছে সংসদে, যেটা আপনাদের সবার দেখা উচিত। রীতিমতো সাবান ছাড়া ধুয়েছে। এবার গয়েশ্বর চন্দ্র রায় অর্থাৎ বিএনপির একজন উচ্চমাপীয় নেতা, সে সংসদের ভিতর দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মুখোশ টেনে খুলে দিয়েছে। বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের কাজ দিয়েই এই মাদক পাচার হয় এবং তার সাথে তিনি সরাসরি জড়িত। কথা বাড়াচ্ছি না, মূল আকর্ষণীয় পার্ট আমরা এখন দেখব। এতক্ষণ আমরা বিভিন্ন কাটসাট দেখেছিলাম, তো কথা বাড়াচ্ছি না। তবে এই সংসদ আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্টে আজকে জানাতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে। তো দর্শক, একটা লাইক দিয়ে পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখতে থাকুন। তো দর্শক, চলুন এই ফাঁকে আমরা ভিডিওটি দেখে আসি। লাস্টে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া কক্সবাজার টেকনাফ। আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। এই আমার এলাকায় মানে ঢাকা ৩ একটা হসপিটালের সাইনবোর্ড লেখা আছে। আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মোশাররফ ভাই, তার নাম লেখা আছে, এখানে উদ্বোধন করছেন এবং আমানুল্লাহ মান সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে, 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, পুরা মাদকে আক্রান্ত। মানে রুগীও নাই, ডাক্তারও নাই, দারোয়ানও নাই, মাঝে মাঝে চিন্তা। একটা নির্বাচনী এলাকার মধ্যে 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে। কি গর্ব আমাদের, কি অহংকার! আমরা কত আগাচ্ছি, কত কিছু করে ফেলেছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা হলো 6 লক্ষ, 6.5 লক্ষ, কিন্তু বেসরকারিভাবে 15 লক্ষ লোকের উপরে বসবাস একটি আসনে, ঢাকা 3-এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত। তো মাননীয় স্পিকার, আমার মনে আমার সব কথার মধ্যে সব দাবি হয়ে গেছে। এখন আমরা সাহসিকতার সাথে আমাদেরকে এগোতে হবে। দেশ স্বাধীন করতে যখন বিরোধিতার মধ্যে পড়ছিলাম, আপনিও পড়ছিলেন, সকল বিরোধিতাকে কাটিয়ে যখন দেশটা স্বাধীন করতে পারছি, আজকে বহুদিন পরে এই অর্জিত গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট আমার মনে হয় সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে মোকাবেলা করে। আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। গত 4 মাসে আপনারা কোন ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গেছে এই কারণে, যেটা আমার এক ভাই বললো ওখানে দাঁড়িয়ে, ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। That's it. But Islamic banking is the biggest solution. সারা পৃথিবী ইসলামিক ব্যাংকিং এর দিকে যাচ্ছে এবং সরকারের তরফ থেকে আমাদের এই ইসলামিক ব্যাংকে প্রমোট করা উচিত। আমি কিছু স্পেসিফিক ব্যাপারে যেতে চাই মাননীয় স্পিকার। আমি বাজেটে লক্ষ্য করলাম প্রায় 41 লক্ষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডে কেয়ার,
ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ইকুইপমেন্ট আনার, ট্যাক্স মওকুফ, স্টার্টআপ সাপোর্ট, মশলা দাম কমানো, চিকিৎসা খাত বিশেষ করে ক্যান্সার, হার্ট, চোখের ব্যাপার, ওষুধ শিল্পকে কমিয়ে আনা। আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই বাজেটটা যখন মাননীয় অর্থমন্ত্রী লিখেছেন, তার সাথে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইস ছিল এবং যারা যারা ছিলেন তাদের মাইন্ডসেটটা কি ছিল। মাননীয় স্পিকার, আমি মাইন্ডসেটটা দেখতে পেয়েছি ফর দ্য পিপল, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট। আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, দ্যাট উই কেয়ার and people matter. Now this is the difference between a dictator, একটা স্বৈরাচার, আর একটা জনগণের সঙ্গে। Now this is very important. This is very important এই কারণে, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট করেন, মানে এর উপরে তো সিভিলাইজেশন হয় না, তার সবচেয়ে বড় পিলার দুইটা ছিল, একটা ছিল জাস্টিস আর একটা ছিল হিউম্যানিটি। সেই হিউম্যানিটির মধ্যে রুল অফ ল ছিল। অবশ্যই আলহামদুলিল্লাহ অত বড় নেতা, পৃথিবীর সবচেয়ে বিশ্ব মহামানব উনি, ওনার মতো রুল অফ ল তার পৃথিবীর কোনো দেশে আসবে না, সেখানে অবশ্যই আমাদের ঘাটতি আছে। কিন্তু এই যে ইন্টেনশনটা, এই যে জাস্টিসের ইন্টেনশন, এতিমদের জন্য, মহিলাদের জন্য, ডিস্ট্রেসড মানুষের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষের জন্য, এই যে চিন্তাটা, ইনশাআল্লাহ আল্লাহ জানি আমাদের এখানে এই বরকতটা নিয়ে আসে। আমি এটাই চিন্তা করি, আমি এটাকেই রেসপেক্ট করি। মানে স্পিকার, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যখন এই গুড ইন্টেনশন থাকে, যেমন সেই সময় মদিনা স্টেট তারপর 700 ইয়ার্স সারা পৃথিবী রুল করেছেন, এবং যেইভাবে মেরিটোক্রেসি উপরে চলে আসছে, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট আমাদের মুসলিম বিশ্ব থেকে আসছিল। এবার আমরা এই বাজেটে এরকম প্রভিশনও আমাদের রাখা উচিত, যাতে মেরিটোক্রেসি অটোমেটিক উপরে আসতে পারে। আজকে বাংলাদেশে একটা ছোট্ট এক্সাম্পল দেই, মেবি ট্রিভিয়াল, কিন্তু আজকে যারা ইয়াং জেনারেশন বা আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, দেখবেন একটা নতুন ছেলে আসছে নাহিদ রানা নামে। এই ছেলেটা আজকে পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট বোলার। তাকে আমরা সেইখান থেকে নিয়ে আসতে পারছি বিকজ অফকোর্স আমাদের ওই সিস্টেমে একটা মেরিটোক্রেসি ছিল। আই এম শিওর বাংলাদেশের কোনায় কোনায় এরকম হাজার হাজার বিভিন্ন সেক্টরের নাহিদ রানা আছে, যাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। স্পিকার, আরেকটা ব্যাপার, যেহেতু আমি মদিনা সনদের বা মদিনা স্টেটের কথা বলেছি, সেখান থেকে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হলো আমাদের এত বড় একটা ইকোনমি। একবার জামাতের আমার অপোজিশনের একজন লিডার কারেক্টলি বলেছিলেন, আমি যদি উনি ভেঙে বলেননি, জাকাতের কথা। জাকাত ইজ দ্য পিলার অফ দ্য ইসলামিক ইকোনমি, এবং জাকাত ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট। জাকাত গিভস প্রোটেকশন। আমরা বাংলাদেশে জাকাতটা একটা হিডেন ইকোনমি, আমরা কেউ বলতে পারি না কত টাকা জাকাত দেওয়া হয়। হ্যাঁ, সরকারের আছে জাকাত নেওয়ার একটা ওয়ে আছে, বাট সেটা খুব মিনিমাল। আমি মনে করি বাংলাদেশে মাননীয় স্পিকার একটা ডাটাবেস থাকা উচিত, প্রত্যেকটা নির্বাচনী আসনে কারা জাকাত নিতে পারে সেই নামগুলি একটা ডাটাবেসে রাখা উচিত, যাতে করে আমরা যেই জাকাত দিতে চাই, ইভেন কি প্রবাসীরাও যদি জাকাত দিতে চায়, তাহলে ওই ডেটাবেস অনুসারে তারা ওই জাকাতটা পৌঁছে দিতে পারে। বেশি হলে কত হবে, 50 লাখ 60 লাখ মানুষ আছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, যদি 20,000 করে আমরা ধরি। কিন্তু এতে কি হবে, উই মাস্ট প্রমোট দ্য জাকাত। যেমন আগেই বললাম, জাকাত আমাদের ইকোনমির অনেক বড় একটা ব্যাপার, এবং নিশ্চয়ই মানুষ জাকাত দেয়। জাকাতের বাদও দেখেন আপনি মসজিদ মাদ্রাসা যে হয়, নিশ্চয়ই মুসলমানরা দান করে, তাই তো হয়। মানুষ জাকাত দিতে চায় কিন্তু পারেন। আপনি নর্মাল ওয়েবসাইট দেখেন না মানুষ স্পিকার, হোয়াট ওয়েবসাইট সেলস? ইট ডাজন্ট সেল প্রোডাক্ট, ইট সেলস কনভিনিয়েন্স। আজকে যে এরকম ওয়েবসাইট আমাদের থাকে, যেখান থেকে বা অ্যাপ থাকে, যেখান থেকে তাদের কাছে কার্ড থাকে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারি। অনেক প্রবাসী মানুষ আছে। আমি শিওর মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডে ছিলেন, দেখবেন আমরা ইংল্যান্ডে আপনার টিভিতে দেখতাম 1 ঘন্টার মধ্যে বাংলা চ্যানেলে সিলেটে কোন একটা মসজিদে হাজার হাজার পাউন্ড তারা বের করে ফেলতো। ওয়াই? বিকজ অফ অ্যাক্সেসিবিলিটি। আমার মনে হয় যারা জাকাত প্রাপ্য তাদেরকে আমাদের এই সুযোগ করে দেওয়া উচিত, যাতে জাকাতটা আরো অনেক পপুলার হয়। এট দ্য সেম টাইম আমি প্রপোজ করব যে একটা জাকাত টেলিভিশন যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যাতে বাংলাদেশে যারা জাকাত নিতে পারে, যারা প্রাপ্য, তাদেরকে আমরা জাকাত যারা দিতে পারে সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি। এখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অনেকে ইচ্ছা করলেও দিতে পারে না। জাকাতের সাথে আরেকটা কথা আমার একজন মাননীয় সংসদ সদস্য বলে গেলেন, রিবা বা সুদের কথা। এটাও আমাদের একজন বলে গিয়েছিলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জামাতে ইসলামের, উনিও বলে গিয়েছিলেন। আমি কারেক্টলি বলি, আমি জানি এই কথা বললে হয়তো আমাকে অনেকে প্রোগ্রেসিভ মনে করবে না, ইটস ট্রু, এটা হতেই পারে, বিকজ আমরা এমন ভাবে কনভেনশনাল ব্যাংকিং বা শাইলক সিস্টেমে আমরা যেভাবে ঢুকে গিয়েছি, এটা আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এটা সত্যি কথা
যে পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং ইজ দ্য ট্রেন্ড। আপনি ইংল্যান্ডে যান, এটা সত্যি কথা, আপনি ইংল্যান্ডে যান, আপনি আল রাজি ব্যাংক, মেই ব্যাংক, আহালি ব্যাংক, গেট হাউস, ইসলামিক ব্যাংক অফ মালয়েশিয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়াতে ছিল সেখানেও আমি বিবিসি একটা নিউজ দেখেছি অ্যাবাউট ইসলামিক ইকোনমি অ্যান্ড ইসলামিক শিল্প। উই মাস্ট প্রমোট ইসলামিক ব্যাংকিং। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গেছে এই কারণে, যেটা আমার এক ভাই বললেন ওখানে দাঁড়িয়ে, ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। That's it. But Islamic banking is the biggest solution. সারা পৃথিবী ইসলামিক ব্যাংকিং এর দিকে যাচ্ছে এবং সরকারের তরফ থেকে আমাদের এই ইসলামিক ব্যাংকে প্রমোট করা উচিত। বিকজ কেন? বিকজ আমরা ডিভাইন ব্লেসিং এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত প্রমোটেড হবে বাংলাদেশে, ইসলামী হবে, আল্লাহ তাআলার সেই রহমত, ডিভাইস ব্লেসিং আমাদের উপরে আসবে। এবং ইনশাআল্লাহ আমার এক ভাই বলেছিলেন বেশ কিছুদিন আগে, আমি নাম বলবো না, উনি বলেছিলেন যে আমরা সিঙ্গাপুর বা কোরিয়া বা সোল হতে হবে। আপনারা যদি সুইসাইড রেট দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সেকেন্ড আর থার্ড সুইসাইড রেট সবচেয়ে বেশি হলো কোরিয়াতে। সো আমরা ডেভেলপমেন্টের সাথে শান্তি চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে ডিভাইন ব্লেসিং চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে আল্লাহ তাআলার রহমত চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাংলাদেশে। মাননীয় স্পিকার, একটা কথা তো রাইটলি চলে আসে, যেই কথাটা বারবার বলে, স্পেশালি আমাদের অপোজিশন থেকে বলা হয় বাজেট নিয়ে, যে এই বাজেটকে আমরা রিকভার করতে পারবো কি পারবো না, বা আমরা কি যেই পরিমাণ অর্থ আমাদের রিকভার, বিকজ এনবিআর ডাজন্ট হ্যাভ আ গুড ট্র্যাক রেকর্ড। এটা একদম দিবালোকের মতো সত্য। আমার দাঁড়িয়ে বললে তো হবে না যে না আমরা এটা করতে পারবো, এনবিআর ট্র্যাক রেকর্ড ভালো না, কিন্তু এটা মানতে হবে এনবিআর এর ট্র্যাক রেকর্ড কবে ভালো না? এনবিআর এর ট্র্যাক রেকর্ড তখন ভালো না যেই 17 বছর দেয়ার ওয়াজ স্টেট প্যাট্রোনাইজড করাপশন ইন দিস কান্ট্রি, তখন এনবিআর রেকর্ড ভালো না। যখন এই বাংলাদেশে বাজেটই করা হতো, সেই দরবেশ লোটাস কামালের একটা গ্রুপ মিলে যাদের কাজই ছিল কিভাবে আমরা বাংলাদেশকে লুট করব, এবং যেহেতু তাদের লুটের প্রসেসটা যাতে খুব সিম্পল হয়, যে পাইপলাইনটা এনবিআর এর ডিরেক্টর থেকে আরম্ভ করে যে প্রসেসটা, তারা সবাইকে করাপ্টেড করতো। আর জনগণকে কি দেখানো হতো? জনগণের দেখা হতো পদ্মা সেতু, 20,000 কোটি টাকার সেতু, যেটা 40,000 কোটি টাকা দিয়ে বানিয়ে একটা সিম্বল অফ অ্যারোগেন্স। ঠিক যেমন মমতাজ আর তাজমহল অনেকে বলে সিম্বল অফ লাভ, আমিও সেটাকে বলতাম শাহজাহান সাহেবের সিম্বল অফ অ্যারোগেন্স, যে কারণে সেই সময় সব ধ্বংস মানুষের হাত কেটে দেওয়া হতো, কিন্তু উনি ওটা নিয়ে ব্যস্ত ছিল। সো আমি মনে করি যে এই সরকার, যে আগের যে সরকার ছিল তার সাথে যখন আমরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সাথে কম্পেয়ার করব, কারণ তারাই আমাদের আগের সরকার, তো সেই সরকারের যে সিস্টেম আর আজকের যে সিস্টেম, হ্যাঁ বিরোধী দলের অনেক কথা হয়েছে যে হ্যাঁ খুন আছে, ধর্ষণ আছে, কিন্তু একটা কথা বলি, আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। গত 4 মাসে আপনারা কোন ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। তো সুতরাং হ্যাঁ, বেনিফিট অফ দ্য ডাউট আমাদেরকে দেন ইনশাল্লাহ, যেহেতু আমাদের নিয়ত ভালো, যেহেতু আমরা একটা ওয়েলফেয়ার। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে, যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।